হাম ও উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের প্রাণহানি। জেলা ও বিভাগীয় শহরে মারা গেছে ৮ জন। হাসপাতালে রোগীর ভিড়। ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে প্রায় শেষের দিকে এবং আমরা শুনতে পাচ্ছি ম্যাক্সিমাম বা ১০০%-এর কাছাকাছি বাচ্চাদেরকে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেছে ৬ শিশুর। নিহতের বাড়িতে আহাজারি। শেষবারের মতো দেখতে স্বজন প্রতিবেশীদের ভিড়। স্ট্রিট ফুডে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মাত্রা বাড়াচ্ছে খবরের কাগজে মোড়ানো পরিবেশনায়। পত্রিকার কালিতে ব্যবহৃত রাসায়নিক ক্ষতিগ্রস্ত করতে পারে কিডনি, লিভার। ক্ষতিকর দিক অনেক বেশি এবং এগুলো আসলে টক্সিক ম্যাটেরিয়ালস এবং এই ম্যাটেরিয়ালসগুলো যদি আমাদের বডিতে যায় বিভিন্ন রকমের আমাদের রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। স্ট্রিট ফুডে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। হচ্ছে একটা ময়লা প্যাকেটের সাথে দিয়ে দিল খাবারটা এবং ওখানে প্যাকেটগুলো বিভিন্ন ডাই খাই থাকে, তাহলে তো ওইগুলো তো আরো লিভার কিডনির জন্য আরো ক্ষতিকর। রেলপথে যাত্রা স্বস্তিদায়ক করতে চলছে প্রস্তুতি। নীলফামারীর সৈয়দপুর কারখানায় পুরনো ও জরাজীর্ণ কোচ মেরামতের কর্মযোগ্য। নাটোরের চামড়া আড়তে চলছে শেষ সময় প্রস্তুতি। নির্ধারিত মূল্যে বেচাকেনা নিয়ে সংশয়, নজরদারি বাড়াবে প্রশাসন। গতবারের ন্যায় এবারও আমাদের এখানে প্রচুর মানের আমদানি হবে। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের চামড়াটা গুণগত মান ভালো, এই জন্য এই হাটটা তুলনামূলক অন্য হাটের চাইতে অনেক ভালো। মনিটরিং টিম থাকবে একেবারে পুরোটা সময় জুড়ে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবে, পুলিশ থাকবে। সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাট। বাড়ছে পশু সরবরাহ। দাম দর যাচাই করছেন ক্রেতারা। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৩ জন এবং সিলেটে প্রাণ গেছে ৩ শিশুর। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় হাম উপসর্গে মারা গেছে আরও ৫ শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া হয়েছে ৫টি নির্দেশনা। ছোট্ট শরীরে অসুখের এই তীব্রতা আর সয় না। ক্যানোলা এবং ইঞ্জেকশনের সুয়ের খোঁচায় নরম হাত দুটিও জর্জরিত। এক শয্যায় ২-৩ জন শিশুর চিকিৎসা চলছে। কোথাও আবার শয্যা সংকটে থাকতে হচ্ছে মেঝেতেও। সংক্রমণের ঝুঁকি থাকলেও অসহায় বাবা মায়ের যেন কিছু করার নেই। দেশ জুড়ে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দৃশ্য প্রতিটি হাসপাতালেই। সরকারিভাবে একটা মেডিকেল হওয়ার পরেও যে থাকার ব্যবস্থাটা তো অত্যন্ত অনুপযোগী। যে দেখা যায় যে একটা সিটের উপরে ৩ জনও থাকতেছে, ২ জন থাকতেছে। সিট পাইতেছি না, বসার জন্য ভালো পাইতেছি না। এক সিটে ৩ জন ৪ জন করে বসতে হয়। সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৪০। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। আমরা গরিব মানুষ, অত টাকা পাইতাম, কবে যাইমু আর একবার কবে আইমু, এগুলোই চিন্তা করতেছি। পুরাপুরি সুস্থ হয়েছে না। জ্বর আসার পরে আমরা সাতক ডাক্তার দেখাইছি, দেখানির পরে কমছে না। পরে আরেকবার নিছি, নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছেন উসমানী থেকে তারা অন্য পাঠিয়ে দিচ্ছে। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল সরকারি হাসপাতালে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় 5টি নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয় সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও উপসর্গের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারিত করতে হবে। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হাম পরিস্থিতির আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল,
সিলেটে প্রতিদিনই তো মৃত্যুর ঘটনা ঘটছে, কি বলছেন এই বিষয়ে চিকিৎসকরা? সবাই ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা এবং এত মৃত্যুর মিছিল কেন সিলেটে, এ বিষয়ে একটু জানাবেন। মারফি, আপনার একদম শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি, তাহলে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে তার মূল কারণ সংক্রমণ কমছে না, এবং যেহেতু সংক্রমণ কমছে না, ফলে প্রতিনিয়ত আসলে রোগীর সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা যারা বাড়ছে তাদের অনেকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবং এখন পর্যন্ত যে শিশুরা মারা যাচ্ছে তাদের অধিকাংশের বয়সই আসলে 1 বছরের কম, এবং চিকিৎসকরা বলছেন যারা হাসপাতালে আসছেন তারা হাসপাতালে আসতেও কিছুটা দেরি করছেন, এবং তারা যখন হাসপাতালে আসছেন তখন তাদের নিউমোনিয়া, ডায়রিয়া, হার্ট ফেলিওরের মতো সমস্যা এবং সর্বশেষ তাদের ব্রেনে আসলে আঘাত হানছে, এবং এতে করে তাদের পিআইসিউর প্রয়োজন হচ্ছে, তাদের শারীরিক জটিলতা বাড়ছে এবং সংকটাপন্ন হয়ে এই যে মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এবং এই মৃত্যুর সংখ্যা বাড়ার মূল কারণ যেহেতু টিকা অব্যবস্থাপনা ছিল, সেই টিকার জনিত কারণে আসলে তাদের যে ইমিউনিটি লেভেল সেটি কমে গিয়েছে, এবং এতে করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি, এবং পাশাপাশি শিশুদের আসলে পুষ্টিহীনতাও একটা বড় কারণ। পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে যায়, এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে সেজন্য মায়েদের বা অভিভাবকদের আসলে বিশেষ নজর দেওয়ার কথা পরামর্শ চিকিৎসকদের রয়েছে। পাশাপাশি যে এই টিকা ক্যাম্পেইন চলছে, ইতিমধ্যে সিলেট বিভাগে স্বাস্থ্য অধিদপ্তর বলছে তারা অধিকাংশ শিশুকেই টিকার আওতায় নিয়ে এসেছে, ফলে যে বাকি শিশুরা এখন পর্যন্ত টিকা পায়নি সেই শিশুদের যাতে দ্রুত সময়ের মধ্যেই টিকার আওতায় নিয়ে আসা হয় সেই পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। এবং শিশুদের পাশাপাশি আমরা যেটি দেখছি যে প্রাপ্তবয়স্ক অনেক রোগী কিন্তু এই যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা মূলত হয়তো সেই সব প্রাপ্তবয়স্ক লোক, তাদের পরিবারের কোনো শিশু হামে আক্রান্ত হয়েছিল, তাদের কাছ থেকে তারা আসলে সেই সংক্রমিত হয়েছেন, ফলে প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা চিকিৎসকরা বলছেন। মারফি। নাবিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাটোর, জামালপুর ও মাগুরায় পানিতে ডুবে প্রাণ গেছে 6 শিশুর। নিহতের বাড়িতে শোকের মাতম। এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না স্বজনরা। এলাকা জুড়ে শোকের ছায়া। নিহত শিশুদের শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। স্কুল পড়ুয়া 2 শিশু আরাফাত রহমান ও মোহাম্মদ আলী পুকুরে নামে গোসল করতে। দুজনেরই নিথর দেহ ফিরেছে বাড়িতে। মর্মান্তিক এই ঘটনায় নাটোরের পূর্ণকলস গ্রাম জুড়েই শোকের ছায়া। থামছে না স্বজনদের আহাজারি। পরিবার জানায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 2 শিক্ষার্থী অনেকক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাগুরার বালিয়াডাঙ্গা গ্রামে ডোবা থেকে উদ্ধার হয়েছে 2 শিশুর মরদেহ। 7 বছর বয়সী নুসরাত ও 6 বছর বয়সী নাইম সম্পর্কে ফুফু ভাতিজা। পরিবার জানায় উঠানে খেলা করছিল দুজন, এরপর তাদের খোঁজ মিলছিল না। পরে বাড়ির পাশেই ডোবার কাছে স্যান্ডেল দেখতে পান স্বজনরা। ডোবাতেই মেলে 2 শিশুর মরদেহ। ডোবার ওখানে ওদের যে স্যান্ডেল পরে ওরা ব্যবহার করে স্যান্ডেল, দেখি যে ওই স্যান্ডেলটা পরে আছে, ওদের চাচা দেখতে পায় আর কি। তারপরে পানিতে নেমে ওদেরকে দেখা যাচ্ছিল না, পানিতে নেমে খোঁজাখুঁজির পরে দেখা যায় নিচে পায়ে ওই লাশ দুটো বাঁধে আর কি। এদিকে জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জে আলাদা ঘটনায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে মাহিদুল গাজী ও ইয়ামিন নামে 2 শিশুর। জাহিদ হাসান, যমুনা নিউজ। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় প্রাণ গেছে 4 জনের। এর মধ্যে গাইবান্ধায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। সকালে সদর উপজেলার খোলাঘাট ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের ফরিদ মিয়া ও আনালেতোবাড়ির গ্রামের রুস্তম আলী। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেছে চালকের। এছাড়া নওগাঁর বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1 শিক্ষক। কুমিল্লায় মাদক ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে অন্তকোন্দলের জেরে এনামুল হক শিশির ওরফে মাহি নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 11 CPC 2 এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু। বলেন 13 মে সকাল 9:30টায় বুড়িচং পৌরসভার মধ্যবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
জহির হিজরার নেতৃত্বে মাহিসহ আরও অনেকে সরকারি একটি জায়গায় বসবাস করতেন। সেখানে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল তারা। সে ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে হিজড়াদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে কয়েকজন মাহির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 17 মে মৃত্যু হয় মাহির। এই ঘটনায় নিহতের বাবা কামরুল হক থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে জহির হিজরা ও দোলা হিজরাকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে জহির। স্ট্রিট ফুড, রাস্তার পাশে ধুলাবালুকে সঙ্গী করে তৈরি হওয়া খাবার। এসব খাবার বরাবরই অস্বাস্থ্যকর, তবে আরও ভয়াবহ ব্যাপারও রয়েছে। খাবারগুলো বেশিরভাগ সময়ে খবরের কাগজে মুড়িয়ে পরিবেশনা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, পত্রিকার কাগজে যে কালি ব্যবহার করা হয় তাতে রয়েছে বিষাক্ত রাসায়নিক, যা মানবদেহে প্রবেশ করলে দীর্ঘমেয়াদে কিডনি, লিভার বিকল সহ ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে তোলে। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ কিংবা ছোলা বুট, ঝালমুড়ি, রাস্তার পাশে তৈরি মুখরোচক এসব খাবার খেতে ভিড় থাকে ভোজন রসিকদের। গরম গরম খাবারগুলো বেশিরভাগ সময় পরিবেশন করা হয় খবরের কাগজে মুড়িয়ে। নিশ্চিন্ত মনে তা পেট পুরে খান শিশু থেকে বৃদ্ধরা। তবে এর কারণে কোনো ক্ষতি হচ্ছে না তো? পত্রিকার কাগজে বাংলা হরফে যে লেখা পাঠকরা পড়ে থাকেন, প্রেসে সেগুলো ছাপানোর জন্য বিশেষ এক ধরনের কালি ব্যবহার করা হয়, যা তৈরিতে ব্যবহার হয় নানা ধরনের রাসায়নিক। বিশেষজ্ঞরা বলছেন, সেই কাগজে মুড়িয়ে খাবার খেলে এর মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিষাক্ত সেসব কেমিক্যাল, যা দীর্ঘমেয়াদে কিডনি ও লিভার জটিলতা সহ ক্যান্সারের আশঙ্কাও বাড়িয়ে তোলে। কালিটার মধ্যে যে ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তার মধ্যে ক্যাডমিয়াম, যেমন এটা একটা হেভি মেটাল বা ক্ষতিকারক মেটাল আপনারা জানেন, ক্রোমিয়াম আছে, লেড আছে। তো এই সমস্ত জিনিস নর্মালি যদি আমরা বিভিন্ন রকম ফুড রিসার্চে দেখেছি যে এটা তো আমরা হেভি মেটাল এবং এর লিমিটেশন বা ক্ষতিকর দিক অনেক বেশি, এবং এগুলো আসলে টক্সিক ম্যাটেরিয়ালস, এবং এই ম্যাটেরিয়ালসগুলো যদি আমাদের বডিতে যায় বিভিন্ন রকমের আমাদের রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। স্ট্রিট ফুডে তো এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। হচ্ছে একটা ময়লা প্যাকেটের সাথে দিয়ে দিল খাবারটা, এবং যদি ওখানে প্যাকেটগুলো বিভিন্ন ডাই ঠাই থাকে তাহলে তো ওইগুলো তো আরো লিভার কিডনির জন্য আরো ক্ষতিকর। বিক্রেতাদের দাবি, পরিচ্ছন্নতার জন্যই খাবার পরিবেশনে কাগজ ব্যবহার করা হয়। মুখরোচক খাবারের আড়ালে শরীরে যে বিষাক্ত রাসায়নিক ঢুকছে তা জানেন না বেশিরভাগ ক্রেতারাও। প্লেটের উপরে পত্রিকা দিয়ে যে কাজগুলো করে, এইগুলো বাদ দিয়ে আমার কাছে মনে হয় উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিলে সবচেয়ে ভালো। এটা খোলামেলা ভাবে থাকে, ময়লা মধ্যে থাকতে পারে, তাহলে আমার স্বাস্থ্যের ক্ষতিকর হতে পারে। তবে এটাই শিওর, এটা সারা দিলেই ভালো। এখন যেহেতু দিচ্ছে, এখন করার তো কিছু নাই, খেতে হবে। প্রথমে প্লেট নিই, তারপরে পত্রিকা দিই, দেওয়ার পরে মাল যে লোকে ঝেড়ে যে অর্ডার দেয় সেটা আমরা তারপরে দিই, লোকের হাতে পরিবেশন করি। প্রিন্টিং প্রেস মালিকরাও বলছেন, পত্রিকার কাগজে তুলনামূলক নিম্নমানের কালি ব্যবহার করা হয়। পত্রিকার যে কালিটা আমাদের কালির থেকে নরমাল কালি, এটা কম দামের কালি, অবশ্যই কিছু তরল টাইপের দিয়ে ওরা মিক্সিং করে এটা বানায়। একে তো রাস্তার পাশে খোলামেলা পরিবেশে তৈরি খাবারে ধুলাবালি সহ নানা জীবাণুর ছড়াছড়ি থাকেই, সেই সাথে রাসায়নিকের বিষাক্ত থাবাও। সুস্থ থাকতে এসব খাবার থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদ মানেই ঘরে ফেরার আনন্দ, আর সেই যাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে দিন-রাত এক করে কাজ করছেন সৈয়দপুর রেলওয়ে কারখানা শ্রমিক কর্মচারীরা। জনবল সংকট থাকলেও থেমে নেই কাজ। পুরনো ও জরাজীর্ণ কোচগুলোকে নতুন রূপ দিয়ে ঈদের আগে রেল বহরে যুক্ত করার চেষ্টা চলছে জোরে সোরে। এক পাশে চলছে ওয়েল্ডিং এর কাজ, আলোর ঝলকানি, আরেক পাশে রং তুলির আচর, কোথাও আবার হাতুড়ির শব্দ। সবকিছু মিলিয়ে চরম ব্যস্ততা নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সামনে ঈদ, সময় মতো শেষ করতে হবে কাজ, তাই তো সীমিত জনবল নিয়েই রেল কোচগুলোকে মেরামতে ব্যস্ত শ্রমিক ও কর্মচারীরা। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় 26টি ওয়ার্কশপে চলছে কোচ মেরামতের কাজ। দীর্ঘদিনের পুরনো ও ত্রুটিপূর্ণ বগিগুলোকে সচল করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, যেন ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়। আমাদের অনেকগুলা কাঁচামাল সংকট, রেলের লোকবল সংকট, তারপর আমরা চেষ্টা করছি
জনসাধারণের জন্য রেল সেবাটা আরও এগিয়ে নেওয়ার জন্য। জনবল অনেক সংকট। আমার এই অফিসে 41 জনের মঞ্জুরি আছে, কিন্তু আমরা কর্মরত আছি মাত্র 13 জন। লাঞ্চের সময়টা বাদে একটানা কাজ করতেছি, মানে আমরা যেভাবে হোক মানে গাড়িটা আউটটার্ন দেওয়ার চেষ্টা করতেছি। কোনো কাঁচামাল ফার্নেসে গরম দিয়ে হিট দিয়ে তারপরে এই হ্যামারে পিঠে বিভিন্ন আকৃতি ধারণ করি। ঈদ উদযাপন করার জন্য প্রত্যেকটা মানুষ যেন যাতে সারা বাংলাদেশে সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারে। তবে বড় চ্যালেঞ্জ জনবল সংকট। ৩,২২০টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র 813 জন, অর্থাৎ মাত্র 23% জনবল দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই রেল কারখানাটি। আমাদের জনবল সংকট, আপনারা জানেন যে আমরা 23% জনবল নিয়ে কাজ করছি, আর অনেক সময় অনেক কাঁচামালের ঘাটতি থাকে, এগুলো আসতে সময় লাগে। তো সব মিলিয়ে আমরা একরকম যুদ্ধ আর কি। ঈদের আগে 127টি কোচ মেরামতের লক্ষ্য নিয়েছিল কর্তৃপক্ষ। এরই মধ্যে 103টি কোচ হস্তান্তর করা হয়েছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে 127খানা কোচ আউটরানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 103খানা কোচ আউটরান হয়েছে। আগামী 9 কর্মদিবস রয়েছে। এই 9 কর্মদিবসে বাকি কোচগুলো প্রায় 24টি কোচ এটি আউটরান দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। 110.29 একর জায়গায় 1870 সালে প্রতিষ্ঠিত হয় কারখানাটি। সেখানে বর্তমানে ব্রডগেজ এবং মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ ও মালবাহী যানের মেরামতের কাজ করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় ক্যাম্পাসে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। নতুন ভিসি নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ করা সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। ভিসি নিয়োগকে কেন্দ্র করে রোববার দফায় দফায় সংঘর্ষ হয় ডুয়েটে। উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলছে শিবির। কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে খুলনার দৌলতপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেন তারা। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বোলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শ্রমিকরা বলেন, 2025 সালের 8 সেপ্টেম্বর কাঁচা পাট রফতানির উপর ষড়যন্ত্রমূলকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে খুলনার 25টি সহ সারা দেশের 40টি জুট প্রেস বন্ধ হয়ে যায়। 9 মাস ধরে শ্রমিকরা কর্মহীন অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বকেয়া বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এদিকে বিক্ষোভ কর্মসূচি চলার সময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ ভবন ভাঙচুর করা হয়। পরে বিজেএ নেতারা সংবাদ সম্মেলনে বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে পাট শিল্প ধ্বংসের মুখে পড়বে। সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। এ সময়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা যদি সীমান্ত হত্যা বন্ধেও কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন পাটোয়ারি। তিস্তাসহ ভারতের সাথে পানি বন্টন নিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের জনগণ নদীতে পানি চায়। মুখ্যমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করব। কোরবানির ঈদ সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তর নাটোরের চকবৈদ্যনাথ আড়তে চলছে প্রস্তুতি। এবার উত্তর দক্ষিণাঞ্চলের 40 জেলার চামড়া আসবে এই আড়তে। তবে সরকার নির্ধারিত মূল্যে চামড়া বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চকবৈদ্যনাথে। ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় 35 থেকে 40 জেলা থেকে এই আড়তে বিপুল পরিমাণ চামড়া আমদানি হবে বলে আশা করা হচ্ছে।
চামড়া সংরক্ষণে লবণের ঘাটতি মেটাতে সরকার এবার সারা দেশে 17 কোটি 60 লাখ টাকার লবণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা দিয়ে মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণ করা হবে। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের চামড়াটা গুণগত মান ভালো, এই জন্য এই হাটটা তুলনামূলক অন্য হাটের চাইতে অনেক ভালো এবং বেশি দামে চাল। অন্য এলাকার থেকে এখানে 100 টাকা দাম বেশি বিক্রি হয়। গতবারের ন্যায় এবারও আমাদের এখানে প্রচুর মালের আমদানি হবে এবং এই মালগুলা সুন্দরভাবে বিক্রি করব, ব্যাপারীপত্র যাতে সুন্দরভাবে টাকা পয়সা নিয়ে যেতে পারে। এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া 57 থেকে 62 টাকা, খাসির 22 থেকে 27 টাকা। তবে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া বেচাকেনা নিয়ে দ্বিমত রয়েছে ব্যবসায়ীদের মাঝে। 50 থেকে 55 টাকা ফুট যদি কিনতে হয় তো একটা ফুটে 50 টাকা ফুট, 50 টাকা 55 টাকা কেমিক্যাল লাগে। হাইস্ট 50 থেকে 55 টাকা লবণ দেওয়ার পরে এই মাল বিক্রি করতে পারবে, এর বেশি কোনো অবগত নাই। আমরা লবণটা যেন সঠিকভাবে যদি এটা চামড়া দেওয়া হয় তাহলে চামড়াটা ভালোভাবে প্রসেস হবে। বিনামূল্যে সরকারের বরাদ্দ দেওয়া লবণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। গত বছর কিছু কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের চামড়া সংরক্ষণ না করে লবণটাকে অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সরকারের প্রতি আমি অনুরোধ জানাবো এবং আইন শৃঙ্খলা প্রতি আমি এটাকে অনুরোধ জানাবো যেন তারা খেয়াল রাখেন। গুরুত্বপূর্ণ এই আড়তে চামড়া সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায়ীদের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে স্থানীয় প্রশাসন। চামড়া বাজার নজরদারিতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান জেলা প্রশাসক। আমাদের মনিটরিং টিম যেরকম বাজারে থাকবে সেরকম আরতেও আমাদের মনিটরিং টিম থাকবে। একেবারে পুরোটা সময় জুড়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবে, পুলিশ থাকবে। গত বছর চকবৈদ্যনাথের চামড়া এসেছিল 10 লাখ, এবারও 10 থেকে 12 লাখ পশুর চামড়া আমদানি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ঈদুল আজহার সামনে রেখে পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এখনও ঈদের কিছুদিন বাকি থাকায় এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় কম দাম বলছেন ক্রেতারা। ক্রেতার ভিড় থাকলেও বিক্রি কিছুটা কম। জমে উঠছে কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখর দেশের হাটগুলো। জয়পুর হাটের 5 বিবি পশুর হাট। জয়পুর হাট সহ আশপাশের জেলা থেকে পশু নিয়ে হাজির বিক্রেতারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতার উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু কিনতে এসেছেন ব্যাপারীরাও। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও দাম নিয়ে যথারীতি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিনার মোটামুটি সামঞ্জস্যপূর্ণ আছে এবং কিনার বাজারটা ভালো আছে। হাট থেকে গরু কিনে আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলায় নিয়ে যাই বেশি। এখানে মনে করেন একটু দাম কম আছে, আর ওখানে যাই আমরা বিক্রি করি, ওখানে কিছুটা লাভ হয়, যার কারণে আমরা এখানে আসি। শেরপুর সদরের ফেরিঘাট হাটে ব্যবসায়ীরা পশুর দড়ি ধরে আছেন ক্রেতাদের আশায়। আর ক্রেতারা কোরবানির জন্য খুঁজছেন পছন্দের পশু। 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরুর চাহিদাই বেশি এখানে। বিক্রেতারা বলছেন পশুর সরবরাহের তুলনায় ক্রেতা কম। সামনের হাটগুলোতে ক্রেতা বাড়ার আশা করছেন তারা। গতবারের যে একটু বেশি বেশি মনে হচ্ছে এবার। এখনো শুরু করি নাই। হ্যাঁ, বাজার ঘুরে দেখছি, আমি তো একটা বাজার দেখছি। গরুটা আমাকে 2.5 লাখ করে পড়ে গেছে খাদ্যর হিসাবে। এখন তো বাজারে নিয়ে আসছি, দাম কয় 1,60,000, 70, 80। মাঝারি সাইজগুলো মোটামুটি বেশি, হ্যাঁ চাহিদা বেশি। জমতে শুরু করেছে সাতক্ষীরার পশুর হাটগুলো। মাঝারি গরুর দিকে ভিড় করছেন ক্রেতারা। চাহিদা মতো দাম না পাওয়ার দাবি করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি হাঁকাচ্ছেন খামারিরা। ঘুরতেছি, গরু দেখতেছি, গরুর দাম করছি, তো এখনো কিনতে পারিনি। গরুর দাম এমনি 10-20,000 টাকা বেশি চাচ্ছি। বাসায় দাম হয়েছিল 74,000, এখন বাজারে সে দাম হচ্ছে না, আর দাম কম বলতেছে। গরুর দাম অত্যন্ত বেশি, যার কারণে গরু কিনতে পারছি না। ভিড় বেড়েছে রংপুর পীরগাছা পাওটানা হাটে। তবে ঈদের কিছুদিন বাকি থাকায় দেখে শুনেই পশু কিনছেন ক্রেতারা। তাপস সরকার, যমুনা নিউজ। কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাঝার হাটে গবাদি পশুর সরবরাহ এখন কেমন দেখছেন? দাম কেমন চাইছেন বিক্রেতারা? মারফি, সরবরাহের কথা যদি বলি সেটি তো একেবারে প্রচুর সরবরাহ। গরু এবং ছাগল এই দুটোই বিপুল পরিমাণ সরবরাহ রংপুরের যে হাট বাজারগুলোতে আছে। এটি আমরা পাওটানা হাট, পীরগাছা উপজেলার একটি হাটে আছি। আপনাকে যদি একটুখানি দেখাতে পারি যে নানা বয়সী, অর্থাৎ ছোট, মাঝারি এবং বড় সব ধরনের যে
গরুই উঠেছে। আমি একটু ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কয়টা গরু এনেছেন এবং আপনি কি নিজে পালেন গরু? জি ভাই, আমি নিজে পালি। কি অবস্থা বলেন তো দামে? দাম অবস্থা খুব খারাপ, দাম কম, অনেক কম। কত কম? 10,000 15,000 পর্যন্ত দাম কম। কত? 10-15,000। আপনি যেমন একজন খামারির কাছে শুনছিলেন যে তিনি বলছিলেন যে এবারের তার যে গরু, তিনি 3-4টা গরু নিয়ে এসেছেন এবং গতবারের তুলনায় এবার 10 থেকে 15,000 টাকা তাকে কম বলা হচ্ছে। অর্থাৎ আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু স্থানীয় যে ক্রেতারা আছেন তারা এখনো বাজারমুখী হয়নি, বাহিরের যে ক্রেতারা আছেন তারাই কিনছেন। স্থানীয় ক্রেতারা যখন বাজারে আসবেন তখন হয়তো কিছুটা দাম বাড়বে বলে ধারণা করছেন যারা এখানে ক্রেতা বিক্রেতা আছেন সবাই। এবং আপনাকে বলি যে 25 থেকে 26,000 টাকা মনে এখন কিন্তু মোটামুটি গরু বিক্রি হচ্ছে এই বাজারে। এখন বিক্রি করা হবে এরকম দামে। মাজহারুল মান্নান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোরবানির মাঠ মাতাতে প্রস্তুত বিশাল দেহি এক একটি গরু বিভিন্ন জেলার খামারে যত্নে পালন হয়েছে তারা। এসব গরু দেখতে ভিড় করছেন ক্রেতা ও সাধারণ মানুষ। খামারিরা বলছেন প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করা হয়েছে গরুগুলো, ওজন বুঝে দামও হাঁকছেন তারা। 3 বছর আগে শাশুড়ির কাছ থেকে মনাকে উপহার পেয়েছিলেন জলি খাতুন। মনার ওজন এখন 30 মণ। ঝিনাইদহের শৈলকুপায় সন্ধ্যা গ্রামে দুবাই প্রবাসী সাজ্জাদের বাড়িতে লালন করা হয়েছে মনাকে। স্ত্রী জলি খাতুন জানান নিজের সন্তান নেই, তবে সন্তানের মতোই যত্ন করেছেন গরুটিকে। ফ্রিজিয়ান জাতের কালো সাদা রঙের ষাঁড়টিকে খাওয়ানো হয়েছে নেপিয়ার ঘাস, ছোলা, ভুট্টা, গম, ভুসি সহ সব প্রাকৃতিক খাবার। প্রায় 10.5 ফুট দৈর্ঘ্য আর 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার মনার দাম হাঁকানো হচ্ছে 10 লাখ টাকা। মনাই আমার সন্তান, ওকে আমি প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করাই। গম, ভুট্টা, খেসারি, ছোলা এগুলো হচ্ছে বাজার থেকে ভাঙায় নিয়ে আসে খাওয়ানো হয় এবং এর সঙ্গে ভুসি খাওয়ানো হয়। বউটা কত কষ্ট করে গরুটা লালন পালন করেছে, পেটে বাচ্চা কাচ্চা নেই, গরুই বাচ্চা কাচ্চা। নড়াইলে মাঠ কাঁপাতে প্রস্তুত বাহুবলী। রাহুল রিয়া অ্যাগ্রো ফার্মে বেড়ে ওঠা গরুটির ওজন 28 মণ। 14 ফুট দৈর্ঘ্য আর 6 ফুট উচ্চতার এই গরুটিও ফ্রিজিয়ান জাতের। খামারি রিপন জানান প্রতিদিন 800 থেকে 900 টাকা ব্যয় হয় গরুটির জন্য। কোরবানিতে বিক্রির জন্য 22টি গরু প্রস্তুত করা হয়েছে তার খামারে। 10 লাখ টাকা মূল্যে বাহুবলীকে বিক্রি করতে চান খামারি। আমি বাজে কোনো খাবার খাইনি, আমি খোল খাইছি, ভুট্টা খাইছি, আর খাইছি দানাদার খাবার খাইছি, এদের জাতীয় খাবার খাইছি। আমি গা গোসল করাই, গোল দুই খাতি মাতি আমি দিই, সপ্তাহ করি আমি। মাদারীপুরে 20 মণ ওজনের রাজাবাবু, তবে বিশাল দেহি এই গরুর আচরণ শিশু সুলভ। নাসির খাদিজা দম্পতির খামারে 4 বছর আগে জন্ম গরুটির। খামারি জানান অপরিচিত মানুষ দেখলেই কান্না জুড়ে দেয় রাজাবাবু। 2 বেলায় 1000 টাকার খাবার লাগে তার। এরই মধ্যে 7 লাখ টাকা দাম কষেছেন এক ক্রেতা। খামারি চান 10 লাখ। এটা আমার ওই কোনো বেতাল করে না, এই যে দেখছেন আমি গায়ে হাত দিলে ঠান্ডা হয়ে যায়। আমি কই খাবার দিতে গেলে কই খা। আমরাই অনেক বড় দেখে রাজাবাবু রাখছি সব কইরা। এদিকে ঠাকুরগাঁওয়ে নজর কাটছে মানিক রতন। তাদের দেখতে বিসমিল্লা অ্যাগ্রো ফার্মে ভিড় জমান দর্শনার্থীরা। খামারি জানান ফ্রিজিয়ান জাতের গরু দুটি পালন হয়েছে দেশীয় পদ্ধতিতে। খামারের সব গরুই 450 টাকা কেজি দরে বুকিং দিয়ে যাচ্ছেন ক্রেতারা। ন্যায্য মূল্য পেলে মানিক রতনকেও বিক্রি করতে চান খামারি। ব্যাপক সাড়া পাচ্ছি, কেউ আবার অনলাইনে, কেউ আবার সরাসরি দেখে এই গরুগুলো আমাদের বুকিং হয়ে গেছে। অলরেডি আমাদের অনেক 18 থেকে 19টা গরু অলরেডি বুকিং হয়ে গেছে। ভারতের গরু তো রোগ আক্রান্ত গরু থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে। এই সকল গরু যেন বাংলাদেশে বা বর্ডার দিয়ে না ঢুকতে পারে, সরকার যেন খুব ভালোভাবে লক্ষ্য করে। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন প্রায় সব জেলায় চাহিদার তুলনায় বেশি গরু প্রস্তুত রয়েছে। কৃষক খামারিদের দাবি গরুর ন্যায্য মূল্য পেতে হলে বিদেশি গরু যেন বাজার দখল না করে সেদিকে সজাগ থাকতে হবে প্রশাসনকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।